এখন আসলে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিই। তোমরা এই বিষয় সম্পর্কে হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো। সেটা হলো বিপজ্জনক সেকশন এবং কন্ট্রাফ্লেকচার পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে হলো ইনফ্লেকশন পয়েন্ট। এই তিনটা পয়েন্ট সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেব। দেখো, বিপজ্জনক সেকশন। বিপজ্জনক সেকশন কাকে বলা হয়? বিমের যে সেকশনে শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে, বিমের যে সেকশনে শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে সেই সেকশনকে আমরা বলি হলো বিপজ্জনক সেকশন। কি বলবো? বিমের যে সেকশনে চিহ্ন করে তাকে বলা হয় হলো বিপজ্জনক সেকশন। সেকশন বলে। ওকে, এই বিষয়টা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন হলো ইনফ্লেকশন পয়েন্ট আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। ইনফ্লেকশন পয়েন্ট আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। দেখো, এখন তোমাদেরকে আমি ইনফ্লেকশন বিন্দু এবং পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার এই সম্পর্কে একটু ধারণা দিব। খেয়াল করো, ইনফ্লেকশন বিন্দু আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বিন্দু অনেকেই বলে ভিন্ন রকম, কিন্তু দুইটা ডিফারেন্ট মানে নাম হলেও মিনিংটা সেম। বুঝতে পারছো? নাম আলাদা হলেও মিনিংটা সেম। ইনফ্লেকশন পয়েন্ট সাধারণত যখন আমরা হলো ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশনের কি বলে ক্যালকুলাসের ম্যাথ করি, তখন ইনফ্লেকশন পয়েন্টের একটু ধারণা পাই। যে ধরো একটা কার্ভেচার যে ডাউন গ্রেডিয়েন্ট থেকে কি হচ্ছে, ডাউন গ্রেডিয়েন্ট থেকে রাইজিং গ্রেডিয়েন্টে কনভার্ট হচ্ছে। ডাউন গ্রেডিয়েন্ট থেকে কি হচ্ছে, রাইজিং গ্রেডিয়েন্টে কনভার্ট হচ্ছে, অথবা রাইজিং থেকে ডাউন গ্রেডিয়েন্টে কনভার্ট হচ্ছে। দেখো, কার্ভেচারটা তার ডিরেকশন পরিবর্তন করছে, সে উঠতেছে 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 উঠতেছে, এখান থেকে আবার দেখো এরকম একটা পয়েন্ট থেকে সে আবার নিচের দিকে নামতেছে, কার্ভেচারটা নিচের দিকে নামতেছে। এখান থেকে ধরো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে এসে আবার কার্ভেচারটা আবার তার সাইন পরিবর্তন করতেছে। ধরো যে আমি বোঝানোর জন্য আবার এরকম করে দিলাম, সাইন পরিবর্তন করতেছে। দেখো এই পয়েন্টটা থেকে কি করতেছে, তার সাইনটাকে আবার পরিবর্তন করে আবার ডাউন গ্রেডিয়েন্টে কনভার্ট হচ্ছে, তাই না? তো এই যে দুই পয়েন্ট, যেই পয়েন্টে আমাদের কি হলো, কার্ভেচারটা তার সাইনটা চেঞ্জ করলো, একদিক উঠতে উঠতে আবার অন্য ডিরেকশনে চলে যাচ্ছে, যেই পয়েন্টে গিয়ে রাইজিং থেকে ডাউন, ডাউন থেকে রাইজিং হচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় হলো ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন বিন্দু, ইনফ্লেকশন বিন্দু, সেই পয়েন্টটাকে আমরা কি বলতেছি, ইনফ্লেকশন বিন্দু। যেই পয়েন্টে আমাদের রাইজিং থেকে ডাউন গ্রেডিয়েন্ট, ডাউন থেকে রাইজিং গ্রেডিয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলতেছি, ইনফ্লেকশন বিন্দু। এই যে দেখো, এখানে উঠতে উঠতে আবার কি হয়েছে, এখান থেকে নিচে নামা শুরু করছে, আবার এখানে নিচে নামতে নামতে আবার উপরের দিকে ওঠা শুরু করতেছে, কার্ভের সাইন চেঞ্জ করতেছে। সাইন কি করতেছে, চেঞ্জ করতেছে, সাইন চেঞ্জ করতেছে। তাহলে তাকে আমরা কি বলতেছি, যেই পয়েন্টে সাইন চেঞ্জ করতেছে সেই পয়েন্টটাই হলো আমাদের ইনফ্লেকশন বিন্দু। এখন আসো, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কি জিনিস। ধরো তোমাকে একটা বিম দিয়ে দেওয়া হয়েছে, ওকে, আমি কিন্তু এই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বিমের সাথে রিলেটেড, কার্ভের সাথে রিলেটেড না ভাইয়া, বিএমডির সাথে রিলেটেড না। খেয়াল করো, আমি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার যখন বলতেছি, এইটা হলো বিমের সাথে রিলেটেড, বিম এইটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সাথে রিলেটেড নয়। ধরো লোড প্রয়োগের ফলে তোমার বিমটা এরকম হইলো, আবার অন্যদিকে লোড প্রয়োগের ফলে তোমার বিমটা এইভাবে এরকম হতেই পারে।
এত বেশি হবে না, জাস্ট আমি তোমাদের যেহেতু বুঝাইতে হবে সেহেতু আমি একটু বেশি করে আঁকাই দিলাম, কাট করে দিলাম। ওকে, সেহেতু আমি একটু বেশি করে কাট করে দিলাম। আর একটু বড় করে দিই যাতে মোটামুটি এই পাশে আর এই পাশে দেখতে সুন্দর লাগে, এরকম। ঠিক আছে, তাহলে এখানে কি ধরনের মোমেন্ট সৃষ্টি হচ্ছে? এখানে পজিটিভ মোমেন্টের সৃষ্টি হচ্ছে, তাই না? এই পয়েন্টে কি ধরনের মোমেন্টের সৃষ্টি হচ্ছে? এই পয়েন্টে আমাদের নেগেটিভ মোমেন্টের সৃষ্টি হচ্ছে, তাই না? আমাদের এখানে হলো নেগেটিভ ভি, এখানে হলো পজিটিভ ভি, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের বিমটা স্যাগিং ছিল, স্যাগিং থাকতে 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 এই পয়েন্ট থেকে সে হগিং হওয়া শুরু হয়েছে। কি ছিল এখানে? স্যাগিং ছিল। এই পয়েন্ট থেকে সে কি হওয়া শুরু করছে? হগিং হওয়া শুরু করছে। যেই পয়েন্টে বিম স্যাগিং থেকে হগিং হয় অথবা চিহ্ন পরিবর্তন করতেছে, যেই পয়েন্টে বিমটা, আমি বারবার বলতেছি এটা কিন্তু বিম, কার্ভ না, বিএমডি না, বিম। যেই পয়েন্টে বিম আমাদের মোমেন্ট জেনারেট হয় এইরকম অবস্থা সৃষ্টি হয় যে স্যাগিং থেকে সে হগিং হচ্ছে অথবা হগিং থেকে সে স্যাগিং এ রূপান্তর হচ্ছে, সাইন পরিবর্তন করতেছে, বিমের সেই পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, বুঝতে পারছো? বিমের সেই পয়েন্টটাকে, বিমের, আমি আবার বলতেছি বিমের সেই পয়েন্টটাকে বলা হয় হলো পয়েন্টে কন্ট্রাফ্লেকচার। আর বিমের যেই পয়েন্টে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার হয় সেখানে হলো রেইনফোর্সমেন্টের পরিমাণ কম হয়, বুঝতে পারছো? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার যেই পয়েন্টে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার হবে, বিম স্যাগিং থেকে হগিং অথবা হগিং থেকে স্যাগিং হবে, সেই পয়েন্টে আমাদের রেইনফোর্সমেন্ট পরিমাণ কম লাগবে। এইটা হলো বিমের ভিতরে নির্ণয় করাটা খুব টাফ, কঠিন, বাহির করা যায় না। তো এখন আমরা কি করি? সাধারণত আমরা জেনারেলি কনসেপ্ট নেই, এইটা জেনারেল কনসেপ্ট, আমি আবার বলতেছি জেনারেলি। সাধারণত এই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কোথায় হতে পারে? সাধারণত যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা চিহ্ন পরিবর্তন করে সেই পয়েন্টে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার পাওয়া যায় বিমের, সেই পয়েন্টে সাধারণত পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার পাওয়া যায়, বুঝতে পারছো? তাহলে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারটা টোটালি বিমের উপরে ডিপেন্ড করতেছে, কিন্তু কোথায় হতে পারে এর একটা সম্যক ধারণা পাই যেই পয়েন্টে সাধারণত বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা চিহ্ন পরিবর্তন করে সেই পয়েন্টে আমরা সাধারণত পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার পাই, বুঝতে পারছো? তাহলে ইনফ্লেকশন পয়েন্ট, বিপজ্জনক সেকশন, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার জিনিসটা কি? দেখো তো ইনফ্লেকশন পয়েন্ট আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কি একই জিনিসকে বোঝাচ্ছে না? একই বিষয়টাকে মিন করতেছে না? তো আশা করি তোমরা বিপজ্জনক সেকশন, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাইবে। তো তো আমরা এরপরে আমরা লোড সম্পর্কে একটু ধারণা নেব, যে আমাদের বিমের উপরে কি ধরনের লোড আসতে পারে, কত ধরনের লোড আসতে পারে, কি কি লোড আছে, এই সমস্ত লোড নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো লোড নিয়ে একটু আলোচনা করি। দেখো লোড, লোড আমাদের কয়েক রকমের হতে পারে। সমভাবে বিস্তৃত লোড, সমভাবে পরিবর্তনশীল লোড, তারপরে হলো অসমভাবে বিস্তৃত লোড, ঠিক আছে? অনেক রকমের হতে পারে। আবার পয়েন্ট লোড হতে পারে। পয়েন্ট লোড কি? বিমের যেটা হলো একটা নির্দিষ্ট সেকশনে পয়েন্ট লোড, যখন বিমের একটা নির্দিষ্ট সেকশনে কাজ করবে, ধরেন যে এটা একটা যদি বিম হয়, নির্দিষ্ট বিন্দুতে কাজ করবে, তখন তাকে আমরা পয়েন্ট লোড বলতেছি। বিম শুধু এরকমই হতে পারে না, আমি বলছিলাম যে এরকম হতে পারে,
যে এইভাবে কাজ করলো, তাহলে এইটা আমাদের বিম। যখন গভর্নিং ফোর্স আমাদের বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স হবে তখন তাকে আমরা বিম বলতেছি। এই পয়েন্টে ধরে যে গভর্নিং ফোর্স এখন আমাদের এইটা হলো বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য এই কাঠামোটা নির্মাণ করা হয়েছে, তখন এটা বিম। তাহলে এখানে আমাদের বা ফ্রেম বলি আমরা এটাকে, তো তাহলে এইটা এখন কি হবে, পয়েন্ট লোড হিসেবে কাজ করতেছে, তাই না? পয়েন্ট লোড হিসেবে কাজ করতেছে। আবার যখন আমাদের কি থাকবে, পয়েন্ট লোড তো হিসাব করা তোমরা পারবে আর কি। আর আরেকটা কি লোড থাকতে পারে, সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত লোড। ধরো এই একটা বিম, সাধারণত আমি সিম্পল সাপোর্ট দিয়ে দেখাই, জাস্ট তো আমাদের লোডের তীব্রতাটাই বোঝাও দরকার, তাই আমরা ওইভাবে দেখাচ্ছি। তো সমভাবে বিস্তৃত লোড সাধারণত এইভাবে বিস্তার করা থাকে। দেখো এই লোড গুলা কিন্তু প্রত্যেকটা একটা ভেক্টর রাশি, এই পয়েন্ট কিন্তু একটা ভেক্টর রাশি পি। দেখো এই ফোর্স কিন্তু একটা ভেক্টর রাশি, এটা ডিরেকশন নির্দেশ করতেছে যে সে নিচের দিকে কাজ করতেছে। তোমার মেকানিক্স এর মধ্যে নিশ্চয়ই শিখে আসছো ফোর্স কি একটা ভেক্টর রাশি, বুঝতে পারছো? তাহলে দেখো ফোর্স একটা কি আমাদের ভেক্টর রাশি। তাহলে এই রাশিটা কিভাবে কাজ করতেছে এবং এই রাশির ভেক্টর রাশির মান কিন্তু তার তীব্রতাকে নির্দেশ করে। যে তার আকার, ভেক্টর রাশির আকারের কিন্তু একটা তাৎপর্য আছে। আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য বলি। ধরো যে একটা ভেক্টর ফোর্সের মান দিয়ে দিল p, এটা আর আরেকটা ফোর্স, তাহলে অবশ্যই তোমাকে এই যে ভেক্টর রাশির একটা তাৎপর্য আছে, তোমরা হয়তো ফিজিক্সে পড়ে থাকবা, তোমাকে এইটা বুঝাবে যে এই পিটা, অথবা আমি p1 দিয়ে দিলাম, যে এই p1টা p থেকে বড়। এই p1টা কি হবে, p থেকে বড়। এই p থেকে এটা বড়, p1 is greater than p। এই যে আমাদের ভেক্টর রাশি, দেখো এই সাইনের সিম্বলের একটা কিন্তু তাৎপর্য আছে, ঠিক আছে? এই সিম্বলের একটা কি আছে, তাৎপর্য আছে। কিছুক্ষণ পরে সেটা বুঝতে পারবা, সমস্যা নেই। তাহলে এখানে এই ভেক্টর রাশিটা কি বোঝাচ্ছে, যে আমাদের ধরো যে বিমের লেন্থ হলো l, আর এখানে হলো লোডের তীব্রতা দেওয়া আছে ওমেগা কেজি পার মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত লোডের পরিমাণ হলো ওমেগা কেজি। এখান থেকে এই পরিমাণ লোডের উচ্চতা কত, লোডের তীব্রতার মান কত, এই যে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হলো, উচ্চতা নির্দেশ করতেছে লোডের তীব্রতা ওমেগা, আর এটা প্রতি মিটারে বিস্তৃত আছে। এটা হলো প্রতি মিটারে বিস্তৃত আছে, এই এম দ্বারা কি বোঝাচ্ছে, প্রতি মিটারে বিস্তৃত আছে, ঠিক আছে? তাহলে ওমেগা কেজি লোড প্রতি মিটারে বিস্তৃত আছে। তাহলে এই পয়েন্টটা দেখো, তাহলে এখানে উচ্চতা যদি এখান থেকে এই পর্যন্ত ওমেগা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি তার প্রস্থ এল, দৈর্ঘ্য এল হয়, তাহলে এই টোটাল লোড বা মোট লোড সমান আমরা কি বলতে পারি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। লোডের ক্ষেত্রফলই তো ওখানে মোট লোডের পরিমাণ নির্দেশ করে। তাহলে এখানে দেখো একটা হলো হাইট পাইলাম, এখানে একটা লেন্থ জানি আমি কতটুকু বিস্তৃত আছে, তাহলে এইটার ক্ষেত্রফলটাই হবে কত, লোডের ক্ষেত্রফলটাই হবে কত, ওমেগা ইনটু এল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের মোট লোডের পরিমাণ হয়ে যাচ্ছে, মোট লোড পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ওমেগা সমভাবে বিস্তৃত লোড যদি থাকে, তাহলে আমরা মোট লোডটা এইভাবে বাহির করতে পারি। এখন এই মোট লোডটা কোথায় কাজ করবে বলো তো, সমভাবে বিস্তৃত লোড মোট লোড কোথায় কাজ করবে? মোট লোড কিন্তু তোমরা জানো যে অবশ্যই মাস্ট বি সেটা তার ভর কেন্দ্রে কাজ করবে, তার ভর কেন্দ্র যেখানে আছে। তাহলে যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে, একটা আয়তাকার সেকশন, তাহলে আয়তাকার সেকশনে ভর কেন্দ্র কোথায় হয়? তুমি যদি এখান থেকে তার ভর কেন্দ্রটা বাহির করতে চাও, তাহলে তুমি জানো যে l/2 ডিসটেন্স দূরে হবে, এখান থেকে কত দূরে হবে, l/2 ডিসটেন্স দূরে ওমেগা ইনটু l পরিমাণে লোড কাজ করতেছে। এই পাশ থেকে আসলে l/2 ডিসটেন্স দূরে হবে, তাই না? আয়তাকার ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় কাজ করে এটা তোমার জানা আছে। এখন এই ফোর্সটা সমভাবে বিস্তৃত লোডটা অনেক সময় এভাবেও দেওয়া থাকে, এভাবেও দেওয়া থাকতে পারে, যে এরকম একই জিনিস সমভাবে বিস্তৃত লোড, এইটাও আমাদের সমভাবে বিস্তৃত লোড এইভাবে দেখানো থাকতে পারে বা রিপ্রেজেন্ট করা থাকতে পারে। ওকে, তো হিসাব আমাদের সেম হবে, হিসাব আমাদের কি হবে, সেম, হিসাব আমরা সেম ওয়েতে করব। আর আরেকটা আছে হলো সমভাবে পরিবর্তনশীল লোড। খেয়াল করো, সমভাবে পরিবর্তনশীল লোড, সমভাবে পরিবর্তনশীল লোড।
তাহলে কি হবে, সিম্পল সাপোর্ট দিয়ে দেখাই আমি। আচ্ছা, তো ধরো দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো L। খেয়াল করো, তো এখানে আমাদের লোডের তীব্রতা দেওয়া আছে যে এই পয়েন্টে যেই লোড আছে ওমেগা কেজি পার মিটার দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে প্রতি মিটারে এই ধরনের লোড সমভাবে পরিবর্তনশীল লোডটা বিস্তৃত আছে প্রতি মিটার দৈর্ঘ্যের উপরে, বাট এই জায়গাতে লোডের তীব্রতা হলো ওমেগা কেজি। এই পয়েন্টে লোডের তীব্রতা কত, ওমেগা কেজি। এই ধরনের লোড ক্রমান্বয়ে বর্ধিত লোড প্রতি মিটার দৈর্ঘ্যে বিস্তৃত আছে। বিমের প্রত্যেক মিটারের ভিতরে এই ধরনের লোডটা আছে, কিন্তু এই ওমেগা দ্বারা এই পয়েন্টে লোডের তীব্রতা বোঝাচ্ছে যে এই সেকশনে আমাদের লোডটা কত, এই লোডের মানটা কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের লোডের তীব্রতা 0, এখানে হলো আমাদের লোডের তীব্রতা ম্যাক্সিমাম। এটাকে এভারেজ করে আমরা করতে পারি, এভারেজ করে নিলাম। এভারেজ করলে কি হবে, সমভাবে বিস্তৃত লোডে কনভার্ট হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দুই ভাবে করা যায়। একটা হলো তাহলে এখানে মোট লোড কত হবে, মোট লোড তাহলে আমরা কি জানি, লোডের ক্ষেত্রে লোডিং ডায়াগ্রামের ক্ষেত্রফলই ওখানে মোট লোড হবে, যেহেতু এটা হলো লোডের একটা ডায়াগ্রাম। এখন লোড এখানে মোট লোড কত আছে, এটা ক্ষেত্রফলই আমাদের মোট লোড হবে, কারণ টোটালটাই তো হলো আমাদের লোড। তাহলে এখানে ক্ষেত্রফল কি দেখো তো, একটা ত্রিভুজের মতো হয়ে গেছে না, ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, L ইনটু ওমেগা। তাহলে এইটাই হবে তার মোট লোডের পরিমাণ। এটা আরেকভাবে বাহির করা যায় যে গড় লোড হিসাবে, যে আমাদের এখানে লোডের পরিমাণ 0, এখানে হলো ওমেগা, ডিভাইডেড 2 করলে আমরা কি পাবো, গড় লোড পাবো। গড় লোড মানে কি বোঝাচ্ছে, এটা কিন্তু এখন এভারেজ লোড হয়ে গেছে। অর্থাৎ আমরা চিন্তা করছি এভারেজ ভাগ করে দাও। ধরো যে তোমার কাছে 3টা আপেল আছে, আমার কাছে 5টা আপেল আছে, তো এভারেজে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তার মানে 5 3 8টা, তুমি পাবো 4টা, আমি পাবো হলো 4টা, তাই না? কিন্তু অথচ আমার কাছে 5টা ছিল, এখন এভারেজ করে দিয়েছি মানে কি দুইজনের কাছে সমান সমান। তাহলে 0 আর এটাকে এভারেজ করে দিয়েছি মানে আমাদের এখানে যে পরিমাণের লোড এখন চিন্তা করতেছি, ঠিক সেম অ্যামাউন্টের লোড এই পয়েন্টেও আছে। তাহলে এটা কি হয়ে যাবে, সমভাবে বিস্তৃত লোড হয়ে যাবে না? আচ্ছা, তাহলে সমভাবে বিস্তৃত, তাহলে সমভাবে বিস্তৃত লোডের তীব্রতা সাথে তার লেন্থ গুণ করে দিলে কি হয়ে যাবে, তার লেন্থ গুণ করে দিলে কি হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এখন কি হয়ে যাচ্ছে দেখো, এখন আমরা এইভাবে লিখতে পারি কিনা, ওমেগা ইনটু, দেখো একই জিনিস আসতেছে, তাই না? হাফ ইনটু আমরা এইভাবে করতে পারি, ওইভাবেও করতে পারি, যেইভাবে তোমরা ভালো বুঝবা সেইভাবে করবা আর কি। তাহলে এখানে মোট লোডটাই হলো আমাদের লোডের তীব্রতা নির্দেশ করতেছে যে আমাদের মোট লোড কতটুকু। এখন এই মোট লোডটা কোথায় কাজ করবে, এই যে আমাদের লোডিং ডায়াগ্রাম আছে, এই লোডিং ডায়াগ্রামের কি হবে, লোডিং ডায়াগ্রামের সেন্টারে কাজ করবে, যেখানে সেন্টার হবে। তাহলে ত্রিভুজের সেন্টার কি কোথায় হয়, যদি আমরা এই পয়েন্ট থেকে হিসাব করি, তাহলে আমরা কি জানি বলো তো, 2L/3, তাই না? মনে আছে, ত্রিভুজের শীর্ষ থেকে যদি আমরা ভরকেন্দ্রের দিকে যেতে চাই, তাহলে যে এখানে এই বস্তুটার ভরকেন্দ্র আছে, মোট লোডটা এখানে কাজ করতেছে এই পয়েন্টে, সেটা হলো কত, হাফ ইনটু ওমেগা L, পরিমাণে লোড কাজ করতেছে, সেটা কত দূরে, 2L/3। এই দিক থেকে যদি আসি তাহলে কত দূরে হবে বলো তো, সেটা হবে হলো L/3 ডিসটেন্স দূরে আমাদের লোডটা কি করবে, কাজ করবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা মোট লোডটা কোথায় কাজ করবে, তার ভর কেন্দ্রে। ভালো করে খেয়াল করো, মোট লোডটা কোথায় কাজ করবে, ওই সেকশনে ভর কেন্দ্র যেখানে আছে সেখানে কাজ করবে। বুঝতে পারছো বিষয়টা? এখন আসো, তাহলে এখন এখানে যে লোডটা আছে সেই লোড সমান কিন্তু এখানে লোড আলাদা আলাদা হবে, এই পয়েন্টের লোড কিন্তু আলাদা হবে, যে এই পয়েন্টে কতটুকু লোড আছে। এই পয়েন্টে আমি তোমাদেরকে বললাম, দেখো এখানে হলো ভেক্টর রাশির মান অনেক বড়, তার মানে এখানে যে ওমেগা আছে এখানে সেই ওমেগা নাই,
এখানে ওমেগা লোডের পরিমাণটা কম, কত হবে সেই জিনিসটা আমরা বাহির করব, যে এখানে ওমেগার পরিমাণটা কত হবে সেই জিনিসটা বাহির করব। এখানে ওমেগা কত হবে, ধরো এইটাকে আমরা হলো লোড বাহির করব, এখানে এই পয়েন্টটাকে লোড কত আছে সেটা বাহির করব। সেটা কত হবে দেখো, আমরা সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী করতে পারি, আবার সাদৃশ্য ত্রিভুজ ছাড়া আমি তোমাদেরকে শর্টকাট ওয়েটাও বলে দিব। দেখো শর্টকাট ওয়ে প্রথমে বলি। শর্টকাট ওয়ে হলো যে তোমাদের ম্যাক্সিমাম যে লোডটা আছে সেই লোডটাকে টোটাল লেন্থ দ্বারা ভাগ করে দিবা। তাহলে তুমি কি পাবা, যে টোটাল লেন্থ দ্বারা ভাগ করে দিলাম, ওমেগাকে টোটাল লেন্থ দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু লোড আছে সেইটা পাইলাম। প্রতি একক দৈর্ঘ্যে টোটাল লোডটাকে একদম এই প্রান্তের এই লোডটাকে ম্যাক্সিমাম লোডটাকে টোটাল লেন্থ দ্বারা ভাগ করে দিলাম, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে লোড পাইলাম। এখন তুমি চাচ্ছ ভাইয়া যে x মিটার দূরে, আমি এই জিনিসটা একটু মিশায় দেই যাতে আমার বোঝানো সহজ হয়। তোমরা তো এটা হয়তো উঠায় নিছো এতক্ষণে, আমি এই জিনিসটা মিশাই দিলাম। ধরো তুমি চাচ্ছ যে x মিটার দূরে, এখান থেকে x মিটার দূরে কতটুকু লোড আছে সেটা বাহির করবে, যে কোনো ডিসটেন্স দূরে তুমি বাহির করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি পেয়ে গেছো প্রতি একক দৈর্ঘ্যে লোডের পরিমাণটা পেয়ে গেছো, যে প্রতি আমাদের একক দৈর্ঘ্যে কি পরিমাণ লোডের হচ্ছে, ইফেক্ট আসতেছে। তার এর সাথে ওই পরিমাণ ডিসটেন্স যেখানে লোডের পরিমাণটা বাহির করতে চাচ্ছ সেই ডিসটেন্সটা গুণ করে দিলেই তুমি ওই পয়েন্টে লোডের তীব্রতা পেয়ে যাবে। তুমি যদি এই পয়েন্টে লোড বাহির করতে চাও, ঠিক অনুরূপ ভাবে টোটাল লোড কে এল দ্বারা ভাগ করো, একক দৈর্ঘ্যে লোড পরিমাণ পাইলাম। টোটাল লোডকে আমি কি করলাম, এল দ্বারা ভাগ করে দিলাম। আর এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স আমি যদি x1 ধরি, তাহলে x1 যদি গুণ করে দিই, তাহলে এইখানে এই জায়গাতে আমাদের লোডের তীব্রতা কত সেটা পেয়ে যাবো। বুঝতে পারছো, এটা হলো শর্টকাট ওয়ে। আর তুমি সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী করতে পারো। দেখো সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী আমি দেখাই। ধরো যে এইটা হলো তোমার একটা ত্রিভুজ, তাহলে সাদৃশ্য ত্রিভুজের শর্ত কি আমরা জানি, যে যে কোনো দুইটা বাহুর অনুপাত পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে লোড বাহির করব, তাহলে লোড ডিভাইডেড এখান থেকে এই পর্যন্ত x এর অনুপাত, এখানে লোড ডিভাইডেড এখান থেকে যে দূরত্ব আছে দূরত্বের অনুপাতের সমান হবে, তাই না? তাহলে দেখো লোড সমান সমান কি আসছে, লোড ইকুয়াল টু ওমেগা এল ইনটু x। বুঝতে পারছো? তাহলে শর্টকাটে আমরা করতে পারি যে সমবায় পরিবর্তনশীল লোডে যে কোনো জায়গাতে যদি তোমার লোড বাহির করতে বলে, তাহলে তুমি সেম ওয়েতে লোড বাহির করতে পারবা, এবং সেখান থেকে তুমি ইচ্ছা করলে বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্সের হিসাব করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, আমি আবার বলতেছি যে এগুলো মনে করে না যে এমনি পড়াচ্ছে, কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আসে যেগুলো চাকরি পরীক্ষাতে অলরেডি আসছে। এই ক্রিটিক্যাল কোশ্চেন বোঝার বা সলভ করার জন্য তোমাকে এই বিষয়গুলো জানতে হবে, তাছাড়া তুমি সলভ করতে পারবে না। ওকে, তাহলে আশা করি তোমরা এই এসএফডি বিএমডি এবং লোডিং ডায়াগ্রাম এর একটা বেসিক কনসেপ্টটা তুমি পাইছো। এরপর আমরা স্পেশাল লোডিং ডায়াগ্রামের কিছু অঙ্ক দেখাবো, কি বলে কিছু দেখাবো, কন্ডিশন দেখাবো যে এইরকম ডায়াগ্রাম থাকলে কেমন হবে, এরকম ডায়াগ্রাম থাকলে কেমন হবে, সেই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা